हेलो एवरीवन वेलकम टू जी स्टडी। तो आज हमारे क्लास नंबर 8 হবে আর চ্যাপ্টার হচ্ছে 6 সিটিজেনশিপ। এর আগে অলরেডি আমাদের 7টা ক্লাস হয়ে গেছে, তো যারা দেখোনি প্লিজ গো এন্ড ওয়াচ। ওকে, তো শুরু করা যাক। সিটিজেনশিপ যখন আমরা বলি এই চ্যাপ্টারটা, তখন আমাদের হয় কি কনস্টিটিউশনে কত নম্বর পার্টে আছে, পার্ট 2, আর আর্টিকেল হবে তোমার 5 to 11। তো এটা মনে রাখার, এটা যে অনেক সময় জিজ্ঞেস করে যে সিটিজেনশিপ এই পার্টটা কনস্টিটিউশনে কোথায় আছে, পার্ট 2 এ আছে, আর আর্টিকেল হচ্ছে 5 to 11। নাও যখন আমরা সিটিজেনশিপ বলি, ঠিক আছে, সিটিজেনশিপের কথা যখন আমি বলছি, তো সিটিজেনশিপ যখন বলি না, তখন আমাদের ইন্ডিয়াতে দুই টাইপের সিটিজেন হয়, মানে নাগরিকত্বের কথা বলছি। তো নাগরিক যখন আমি কথা বলি সিটিজেনে, তখন আমাদের এখানে দুই টাইপের সিটিজেন হয়। একটাকে বলি আমরা সিটিজেন, যেটা নাগরিক, আরেকটা বলা হয় এলিয়েন। এখানে এলিয়েন মানে এটা ভাবে না যে পৃথিবীর বাইরে থেকে কেউ এসেছে, না, ওটা ওই এলিয়েন না। এলিয়েন ইন দ্য সেন্স কি অন্য কান্ট্রি থেকে আমাদের দেশে কেউ এসেছে, তো সেটাকে আমরা অ্যাজ এ বিদেশিও বলতে পারি, ঠিক আছে। তো যে হিসাবে তুমি বলো, তো অ্যাকচুয়ালি ফরেনার বলে, কিন্তু তোমার পলিটিক ভাষায় সেটাকে আমরা বলি এলিয়েন। ওকে ওকে, তো এবার যখন আমি দেখবো কি যে সিটিজেন, জাস্ট মিনিট, ওকে, সিটিজেনশিপ যখন আমি দেখছি, তো সিটিজেনের ফার্স্টটাকে দেখে নিই। সিটিজেন কাদেরকে বলছি? সিটিজেন আমি তাদেরকে বলছি যাদের কাছে আমাদের দেশের কি আছে, মেম্বার আছে, যারা আমাদের দেশের ফুল ফ্লেজ মেম্বার, মানে ফুল ফ্লেজ নাগরিক যারা আমাদের দেশের, ঠিক আছে, তাদেরকে আমি কি বলছি, সিটিজেন বলছি। কারণ তাদের একটা কি আমাদের দেশের প্রতি তাদের যারা সিটিজেন আছে আমাদের ইন্ডিয়া, যারা নাগরিক আছে ভারতের, তাদের কি দেশের প্রতিও একটা এলিজেন্স আছে, ঠিক আছে, একটা নাগরিকত্ব যেটা থাকে দেশের প্রতি একটা সদ্ভাব, সেই সদ্ভাবটা আছে, থাকতে হবে, ঠিক আছে, একটা কর্তব্যবোধ থাকতে হবে। তো এখানে কি আছে যে আমাদের তার সাথে সাথে আমরা কি এনজয় করছি, সিভিল রাইট, নাগরিক অধিকার, আর কি পলিটিক্যাল রাইট, রাজনৈতিক অধিকারও আমরা এনজয় করছি যারা নাগরিক আছেন, ঠিক আছে। এবার যখন নাগরিক তুমি আছো, যখন সব সিভিল রাইট, পলিটিক্যাল রাইট এনজয় করছো, তো অবভিয়াসলি তোমার কিছু মানে ডিউটিও আছে, কর্তব্য আছে, কিসের প্রতি, তোমার দেশের প্রতি, ঠিক আছে, কিছু কর্তব্য আছে। যেমন কি কয়েকটা এক্সাম্পল দিই, যেমন পেইং ট্যাক্সেস, মানে ট্যাক্স পে করা, ঠিক আছে, তারপর যে ন্যাশনাল ফ্ল্যাগ আছে, ন্যাশনাল অ্যান্থেম আছে, তাকে রেসপেক্ট করা, দেশকে ডিফেন্ড করা, আর সো অন। তো এই যে ডিউটিস গুলো, এগুলো কোথায় আছে? এগুলো আছে ফান্ডামেন্টাল ডিউটিস চ্যাপ্টারে আমরা দেখবো, ঠিক আছে। এখন না, জাস্ট জেনে রাখো যে এগুলো ফান্ডামেন্টাল ডিউটিস চ্যাপ্টারে আছে। তো একটা সিটিজেনের এগুলো ডিউটিও আছে। ওকে, এবার যখন আমরা এলিয়েনে চলে আসি, ঠিক আছে, যে এলিয়েন কাকে বলছি তাহলে, তো এলিয়েনে যখন চলে আসবো তখন আমরা দেখবো কি যে এলিয়েন কাদের বলে, যে অন্য কোনো দেশের নাগরিক যারা আছেন আমাদের দেশে থাকছেন, তাদেরকে বলবো আমরা এলিয়েন, ঠিক আছে। এবার তারা কি এই যে সিভিল রাইট আর পলিটিক্যাল রাইট কি এনজয় করে? অবভিয়াসলি তারা এটা এনজয় করবে না, ডু নট এনজয়, ঠিক আছে, যে সিভিল রাইট পলিটিক্যাল রাইট তারা এনজয় করবে না। এবার আমরা যখন এলিয়েন বলি, ঠিক আছে, এতে এলিয়েনের মধ্যে আবার দুটো টাইপ আছে, একটা হচ্ছে ফ্রেন্ডলি এলিয়েন আর একটা হচ্ছে এনিমি এলিয়েন। ফ্রেন্ডলি এলিয়েন কাদেরকে বলি, যে যাদের সাথে যে সকল দেশের সাথে আমাদের কি ভালো সম্পর্ক আছে, ঠিক আছে, তাদেরকে আমরা কি বলবো, সেই দেশের নাগরিকগুলোকে আমরা কি বলবো, ফ্রেন্ডলি এলিয়েন। যেমন মনে করো যে নেপাল, আমি আশেপাশেরই বলছি, মনে করো নেপাল, ভুটান হয়ে গেল, ঠিক আছে, বা বিদেশে যদি চলে যাও তো ফ্রান্স হয়ে গেল, আমেরিকা হয়ে গেল, তো এগুলোর সাথে আমাদের ভালো সম্পর্ক আছে, খারাপ না, ভালোই সম্পর্ক আছে, ঠিক আছে। তো এরা হয়ে গেল আমাদের কি ফ্রেন্ডলি এলিয়েন। আর এনিমি এলিয়েন কারা হলো? এনিমি এলিয়েন হলো, এনিমির নাম শুনে বুঝতে পারছো, শত্রু। তো শত্রু কারা হবে? যে সকল দেশের সাথে ইন্ডিয়ার অলরেডি যুদ্ধ হয়ে গেছে, তাদেরকে আমরা কি বলবো, এনিমি এলিয়েন। উদাহরণস্বরূপ পাকিস্তান, উদাহরণস্বরূপ চায়না। তো এইসব দেশের সাথে আমাদের কি হয়ে গেছে, অলরেডি যুদ্ধ হয়ে গেছে, তারা আমরা কি এদেরকে বলবো এনিমি এলিয়েন। এবার এই এনিমি এলিয়েন যারা আছেন, তো তারা অবভিয়াসলি কম রাইট এনজয় করবেন। ফ্রেন্ডলি এলিয়েনরা যারা আছেন তারা একটু বেশি রাইট এনজয় করবেন, ভারতে অধিকার একটু বেশি আছে তাদের। এনিমি যারা আছেন তাদের অবভিয়াসলি একটু চেকে রাখতে হবে, তো অধিকার তাদের কম আছে। ইভেন তাদের এই যে আর্টিকেল 22, যেটা কি একটা ফান্ডামেন্টাল রাইট, এই যে মনে করো অ্যারেস্ট আর ডিটেনশন থেকে প্রিভেন্ট করে, মানে কোনো কারণের জন্য অ্যারেস্ট করে নিল বা কোনো কারণের জন্য তাকে ডিটেনশন করে রাখলো, সেটা থেকে যেটা প্রোটেক্ট করে রাখে, সেটাও কিন্তু এদের জন্য নেই। এদেরকে যে কোনো সময় উঠিয়ে নেওয়া যেতে পারে, কোনো একটা রিজন যদি মনে হয় তাহলে এদেরকে ধরা যেতে পারে। সেটা কিন্তু ফ্রেন্ডলি এলিয়েনদের সাথে হয় না, তাদের সাথে ভালো ট্রিটমেন্ট করা হয়। এবার এক্সক্লুসিভ রাইট দেখো, একটা সিটিজেন যিনি আছেন, যে একজন নাগরিক, সেই নাগরিকের কিছু এক্সক্লুসিভ রাইটও আছে। যখন আমরা সিটিজেন আর এলিয়েন বলছি, তো দুজনের রাইটগুলো একটু দেখে নিই। এবার সিটিজেন যারা আছেন তাদের এক্সট্রা কি কি রাইট আছে, বিশেষ করে যেগুলো হচ্ছে মনে করো যে এলিয়েনদের নেই। যেমন আর্টিকেল 15 কি বলে, যে ধর্ম, রেস বা কাস্ট বা সেক্স, মানে জেন্ডারের কথা হচ্ছে না, বা প্লেস অফ বার্থ, মানে জন্মস্থান হিসাবে তোমাদের মধ্যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না। এটা হচ্ছে কি মানে যারা নাগরিক ভারতে তারা এনজয় করে, এটা এই রাইটটা আছে তাদের কাছে।
বা কোনো পাবলিক এমপ্লয়মেন্ট মানে সরকারি কোনো এমপ্লয়মেন্ট বেরিয়েছে, সেখানে কি কোনো রকম অপরচুনিটি মানে সকলকে সমান অপরচুনিটি দেওয়া হবে। এটাও কারা এনজয় করবে? যারা সিটিজেন আছে তারা। তারপর কি সিটিজেনদের কাছে ফ্রিডম অফ স্পিচ আছে, এক্সপ্রেশন আছে, ঠিক আছে, অ্যাসেম্বল আছে, অ্যাসোসিয়েশন আছে, মুভমেন্ট আছে, রেসিডেন্ট আছে অ্যান্ড প্রফেশন আছে। মানে ফ্রিডম অফ স্পিচ মানে বাক স্বাধীনতা আছে, এক্সপ্রেশন অধিকার, মৌলিক অধিকারগুলো, এই মৌলিক অধিকারগুলো। অ্যাসেম্বলি মানে হচ্ছে সংগঠন বানানো, অ্যাসেম্বল হওয়া। তারপর অ্যাসোসিয়েশন মানে সংগঠন বানানো। মুভমেন্ট মানে দেশের যে কোনো জায়গাতে তুমি ঘুরতে ফিরতে পারবে। রেসিডেন্ট মানে হচ্ছে তুমি যে কোনো জায়গাতে গিয়ে মানে অ্যাজ এ রেসিডেন্ট হিসাবে থাকতে পারবে বা জায়গা তুমি কিনতে পারবে। প্রফেশন, তুমি দেশের যে কোনো জায়গাতে গিয়ে তুমি যে কোনো প্রফেশন করতে পারবে। তো এগুলো রাইট কার আছে? সিটিজেন যারা আছে তাদের এইসব রাইট আছে। এবার কি আর কি কি রাইট করে? যেমন হচ্ছে কালচারাল আর এডুকেশনাল রাইট। এইসব রাইটগুলো কি এক্সক্লুসিভলি কাদের দেওয়া হয়? যারা দেশের নাগরিক তাদেরকে। তাছাড়া অবভিয়াসলি যেমন একটা কি বিদেশি লোকসভার স্টেটে যে বিধানসভার যে ইলেকশন হয় সেখানে কি পার্টিসিপেট করতে পারবে, ভোট দিতে পারবে? অবভিয়াসলি না, এটা শুধু সিটিজেনদের জন্য। তারপর কি একজন যেমন কি যিনি সিটিজেন আছেন তিনি কি এই যে পার্লামেন্ট বা যে বিধানসভা এগুলোর মেম্বারশিপেও তিনি পাবেন, কন্টেস্ট করতে পারবেন, ঠিক আছে। বা এই যেমন প্রেসিডেন্টের অফিস বলো, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, জাজ, সুপ্রিম কোর্টের, হাইকোর্টের জাজ, গভর্নর, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া, অ্যাডভোকেট জেনারেল অফ, এই যেগুলো অফিসগুলো এগুলো কি একটা সিটিজেনই এলিজিবল, বাইরের কোনো দেশের নাগরিককে এইসব পোস্ট দেওয়া যাবে না, বুঝতে পারলে? তো সেভাবে হচ্ছে কি, এবার আমরা দেখে নিলাম যে এক্সক্লুসিভ যেগুলো রাইট আছে সিটিজেনদের জন্য সেটা আমরা দেখে নিলাম। তো এবার আমরা দেখি যে তাহলে এলিয়েনদের কি কি রাইট আছে। দেখো, ফান্ডামেন্টাল রাইট যেটা, মৌলিক অধিকার যেটা, অধিকারটাও অনেক অধিকার কিন্তু এলিয়েনদেরকেও দেওয়া আছে। হ্যাঁ, এখানে কি কি নেই সেটা খালি জেনে রাখো। যেমন হচ্ছে কি আর্টিকেল 15, আর্টিকেল 16, এই যে এখানে যে কথাগুলো বলা হয়েছে, যেমন আর্টিকেল 15, 16, 19, 29, 30, এই যে পাঁচটা মৌলিক অধিকার, এই পাঁচটা মৌলিক অধিকার কিন্তু কাদের নেই? এলিয়েনদের নেই, এলিয়েনদের নেই। এবার এখানে আরেকটা একটু আছে যে এনিমি এলিয়েনদের আবার একটা এক্সট্রা আরো একটু কম করে দেওয়া হয়েছে। সেটা কি? এই যে আর্টিকেল 22, যে কোনো সময় তাদেরকে অ্যারেস্ট করা যেতে পারে আর ডিটেনশন করা যেতে পারে, ফ্রেন্ডলি এলিয়েনদের সাথে হবে না। তো রাইটগুলো আমরা দেখে নিলাম। এবার এখানে যদি আমরা একটা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যেমন দেখি, তাহলে কি, যেমন দেখো এর আগেও বললাম, এখানেও বলেছি, এখানেও বলে দিচ্ছি আরেকবার। যেমন সিটিজেন যারা আছে তাদের যেগুলো রাইট তারা এনজয় করছে, তো তার সাথে সাথে তাদের কিছু ডিউটিও আছে, সার্টেন ডিউটিগুলো কি? যেমন ট্যাক্স পে করা, ন্যাশনাল ফ্ল্যাগ, ন্যাশনাল অ্যান্থেমের কি করা, সম্মান করা, কান্ট্রিকে ডিফেন্ড করা। তো এগুলো আছে, এগুলো কি আমাদের ফান্ডামেন্টাল ডিউটি চ্যাপ্টারে আমরা পেয়ে যাবো। ফান্ডামেন্টাল ডিউটি চ্যাপ্টার যখন পড়বো তখন দেখবো আমাদের যে ডিউটিসগুলো আছে। আচ্ছা, ইন্ডিয়াতে কি হয়? এবার এখানে দেখো আর একটু কিছু জিনিস আছে। যেমন কি ইন্ডিয়াতে কি হয়, বাই বার্থ, জন্মের সাথে সাথে যারা ভারতের নাগরিকত্ব পায়, বা ন্যাচারালাইজেশন প্রসেস, মানে ইন্ডিয়াতে মনে করো 14 বছর ধরে পড়ে আছে, তারপর গিয়ে তার মনে করো যে কোনো একটা বিদেশি ভারতে কি করলো, নাগরিকত্ব পেলো। তো এরা বাই বার্থ আর বাই ন্যাচারালাইজেশন প্রসেসে যদি কেউ নাগরিকত্ব পায় তাহলে কিন্তু সে প্রেসিডেন্টের অফিসের জন্য এলিজিবল, মানে তিনি অ্যাজ এ প্রেসিডেন্টের পোস্টের জন্য এলিজিবল। কিন্তু ইউএসএ তে কি সেম হয়? ইউএসএ তে কিন্তু সেম হয় না। কি হয়, শুধু যারা ইউএসএ তে জন্মগ্রহণ করে তারাই কিন্তু প্রেসিডেন্ট হতে পারবে ইউএসএ এর। তো এটা আমাদের ডিফারেন্স আছে, এটা মনে রাখবে। ওকে, তারপর এই যে হোম মিনিস্ট্রি, যেটাতে এখন বলতে পারো যে অমিত শাহ আছেন, মিনিস্টার অফ হোম মিনিস্ট্রি, এটা কি, যে ফরেনার্স ট্রিবিউনাল অর্ডার 1964-এ যে ফরেনার্স ট্রিবিউনাল অর্ডারটা আছে সেটাকে অ্যামেন্ড করে কি করেছে, যে প্রত্যেকটা স্টেট আর ইউটিতে যারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডিএম আছেন তাদেরকে পাওয়ারটা দেওয়া হয়েছে কি, যে তোমরা ট্রিবিউনাল গঠন করো আর সেই ট্রিবিউনালের মাধ্যম দিয়ে চেক করো যে ইন্ডিয়াতে যারা আছে ফরেনার্স, তারা ইল্লিগালি ইন্ডিয়াতে এন্ট্রি করেনি তো পার্সন যারা ইল্লিগালি ইন্ডিয়াতে ঢুকেছেন অ্যাজ এ ফরেনার অর নট, সেগুলোকে চিহ্নিত করার দায়িত্ব কাদেরকে দেওয়া হয়েছে? ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে। কিসের থ্রু? যে তুমি ফরেনার্স ট্রিবিউনাল অর্ডারের থ্রু 1964। কে দিয়েছে সেটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স অ্যামেন্ড করে দিয়েছে। এনিওয়ে, তেমন ইম্পর্টেন্ট না, বাট জানিয়ে রাখার জন্য। আচ্ছা, এবার আমরা কি দেখবো, যে যখন সিটিজেনশিপের কথা আসছে তখন কোন কোন আর্টিকেল ইম্পর্টেন্ট। আমি প্রথমে বললাম লেকচারের স্টার্টিংয়ে 5, 6, 7, 8, 9, 10 and 11। এবার এখানে প্রত্যেকটা একটু আলাদা আলাদা করে দেখানো হয়েছে। যে 5 কি বলছে? 5 বলছে যে আমাদের কনস্টিটিউশন যখন শুরু হয়, কমেন্সমেন্ট, যেদিন থেকে আমরা কনস্টিটিউশনটাকে আমরা পাই বা মানে শুরু করি, ফোর্সে আনি, সেদিনে
মানে ওই টাইমে যাদেরকে সিটিজেনশিপ দেওয়া হয়েছিল সেটা কিসে আছে, আর্টিকেল নাম্বার 5 এ আছে। আচ্ছা, তারপর কি, মনে করো যে এমন কেউ যে পাকিস্তান থেকে ইন্ডিয়াতে ফিরে এসেছে, মাইগ্রেট করে এসেছে পরবর্তীতে, ঠিক আছে, তাদেরকে যে সিটিজেনশিপটা দেওয়া হয়েছে সেটা কোথায় আছে, আর্টিকেল নাম্বার 6 এ আছে। আচ্ছা, আর্টিকেল নাম্বার 7 কি বলছে, বলছে ইন্ডিয়াতে যারা ছিল তারা প্রথমে কি পাকিস্তানে গেল ওই বিভাজনের টাইমে, মনে করো, আবার পাকিস্তানে গিয়ে দেখলো যে তাদের ভারত আসা, তো তারা আবার ইন্ডিয়াতে ব্যাক করে আসলো, তো তাদের যে সিটিজেনশিপের কথাটা বলা আছে সেটা কোথায় আছে, আর্টিকেল নাম্বার 7 এ। ওকে, তারপর মনে করো যে কোনো পার্সন আউট অফ ইন্ডিয়া থাকেন, আর কিন্তু মানে যে পার্সন মনে করো আউট অফ ইন্ডিয়া থাকেন কিন্তু ইন্ডিয়ান অরিজিন আছেন, ঠিক আছে, মনে করো যে কোনো একটা পার্সন অন্য দেশে থাকছে কিন্তু তার বাবা মা ওর ইন্ডিয়ান অরিজিন, তাহলে তার যে সিটিজেনশিপটা যদি ও পাওয়ার জন্য চেষ্টা করে তো কিভাবে সেটা পাবে, সেটা 8 নম্বর আর্টিকেলে আছে। ওকে, তারপর কি, মনে করো যে কোনো সিটিজেন আছেন, তার যে নাগরিকত্বটা সেটাকে টার্মিনেট করে দেওয়া, মানে বাতিল করে দেওয়ার যে প্রসেসটা বা যে নিয়ম কানুনগুলো সেটা আর্টিকেল নাম্বার 9 এ লেখা আছে। ওকে, তারপর কি বলছে যে সিটিজেনশিপের যে রাইটটা এটা কন্টিনিউয়েশনের জন্য যদি পার্লামেন্ট কোনো চেঞ্জ না করে, তাহলে যে ব্যবস্থাটার কথা বলা হয়েছে সেটা কোথায় আছে, সেটা আর্টিকেল নাম্বার 10 এ আছে। আর আর্টিকেল নাম্বার 11 এ পার্লামেন্টকে পাওয়ার দেওয়া আছে যে ও এই যে সিটিজেনশিপ পাওয়া, একুইজিশন পাওয়া আর সিটিজেনশিপটাকে ক্যান্সেল করে দেওয়ার পাওয়ারটা সে ম্যাটারে যদি কোনো রুলস রেগুলেশন বানাতে চায় তো সেটা পার্লামেন্টকে দেওয়া আছে। তো ওটা আর্টিকেল নাম্বার কত, 11 কথা বলে ওটা। এবার আমরা এই অ্যাকুইজিশনের প্রসেসটা একটু দেখে নিই যে অ্যাকুইজিশন কত ভাবে পাওয়া যায়। তো অ্যাকুইজিশন 5 ভাবে পাওয়া যায়, ঠিক আছে, 5 প্রকারের হয়, 5 ভাবে আমরা পাই অ্যাকুইজিশন, মানে আমাদের দেশে সিটিজেনশিপ যদি কাউকে নিতে হয় তাহলে 5 ভাবে সে পেতে পারে। ফার্স্ট পার্সন, বাই বার্থ, যেমন কি যে কোনো পার্সন যিনি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, কত এখানে দেখো টাইম লাইনটাও দেওয়া আছে যে 26শে জানুয়ারি 1950, 26শে জানুয়ারি 1950 এই ডেটটা কি আমাদের কনস্টিটিউশন ফোর্সে আছে। এই ডেটটা থেকে 1987 পয়লা জুলাই পর্যন্ত বলেছে এই ডেটের মধ্যে, ঠিক আছে, এই ডেটের মধ্যে যদি কোনো পার্সন ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছেন, বলেছে এই ডেটের মধ্যে যদি কোনো পার্সন ইন্ডিয়ায় জন্মগ্রহণ করেছেন অথচ তার পার্সনের যদি ইন্ডিয়ান নাও থাকেন, ঠিক আছে, যদি নাও থাকেন, ইরেসপেক্টিভ বলেছে, যদি নাও থাকেন তাও তিনি কি হবেন, যে ইন্ডিয়ার সিটিজেনশিপ পেয়ে যাবেন। ওকে, তারপর বলা হয়েছে যে জুলাই 18, আচ্ছা এরপর মানে এই ডেটটার পর 1987 এর পর যদি তার একজন পার্সনকে, প্যারেন্টসকে কি হতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, তবেই সেই বাচ্চাটা কি পাবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। যদি কেউ 1987 পর জন্মগ্রহণ করেছে ইন্ডিয়াতে, তাহলে তার একজন প্যারেন্টসকে ইন্ডিয়ান হতে হবে। ওকে, তারপর কি বলেছে যে তারপর এটা চলে গেল, তারপর বলেছে যে ডিসেম্বর 2004, ডিসেম্বর 3, 2004 এরপর থেকে বলেছে যদি কোনো বাচ্চা ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে, ঠিক আছে, আর তার যদি একজন প্যারেন্টস, ঠিক আছে, বোথ প্যারেন্টস যদি দুজনে হয়তো ভালো কথা, যদি একজনও প্যারেন্টস ইন্ডিয়াতে যদি থাকেন, ইন্ডিয়ান থাকেন, আর যদি তিনি অন্যজন মনে করেন যে দুজনেই যদি ইন্ডিয়ান হন তো খুব ভালো কথা, যদি মনে করেন যে একজন ইন্ডিয়ান হন আর একজন যদি মনে করেন ফরেনার হন, আর ওই ফরেনার যদি কি ইললিগাল ভাবে ইন্ডিয়াতে এন্ট্রি না করে থাকেন, তাহলে কি হবে, তিনি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন, ঠিক আছে। কিন্তু এখানে আরেকটা জিনিস কোশ্চেন হয় যেটা, যে তেমন তাহলে কি যারা ডিপ্লোম্যাটস থাকে, বিভিন্ন দেশের যারা ডিপ্লোম্যাটস থাকেন ইন্ডিয়াতে, তো তাদের যে বাচ্চা কাচ্চা জন্ম হয় ইন্ডিয়াতে, তো তারাও কি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন? তো না, তারা ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন না। ইভেন আরেকটা জিনিস এখানে, যে এখানে তো ডিপ্লোম্যাটসরা পাবেনই না, আর এনিমি এলিয়েন যারা আছে, মনে করো বাইরের যেসব দেশ আছে, যেমন মনে করো পাকিস্তান হয়ে গেল বা চায়না হয়ে গেল, এই দেশের কোনো পার্সন যদি ইন্ডিয়াতে এসে জন্মগ্রহণ করে তাও কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে না, বাই বার্থ তো পাবে না। ওকে, বাই ডিসেন্টে কি হয়, মনে করেন যে কোনো পার্সন আছেন, তিনি কি জন্মগ্রহণ করেছেন ইন্ডিয়ার বাইরে, তো বলছে যে ঠিক আছে ইন্ডিয়ার বাইরে জন্মগ্রহণ করেছে ভালো কথা, আর কত ডেটটা দেখো 1950 থেকে 1992 পর্যন্ত, বলছে এই ডেটের মধ্যে যদি তুমি বাইরে জন্মগ্রহণ করেছো ইন্ডিয়ার, কিন্তু তোমার বাবা আছেন ইন্ডিয়ান সিটিজেন, তাহলে তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। ওকে, তারপর কি 1992 পর বলেছে যে কোনো একজন প্যারেন্টস ইন্ডিয়ান সিটিজেন হতে হবে, তবেই তুমি বিদেশে জন্মগ্রহণ করো তাও তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবে। তারপর কি বলেছে যে 2004 এর পর থেকে সেটাকে চেঞ্জ করে বলা হয়েছে যে ঠিক আছে তোমার যে কোনো একজন প্যারেন্টস ইন্ডিয়ান সিটিজেনশিপ হতে হবে, প্লাস তোমাকে কি সেই দেশের, যে দেশে জন্মগ্রহণ করেছো সেই দেশের
ইন্ডিয়ান যে দূতাবাস আছে সেই দূতাবাসে গিয়ে রেজিস্টার করাতে হবে 1 বছরের মধ্যে, জন্মের 1 বছরের মধ্যে যদি তুমি রেজিস্টার করাও তবেই তুমি ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবে। তো বাই ডিসেন্ট আমরা দেখে নিলাম। ওকে, তারপর কি বাই রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশনের মাধ্যমে কি হয় এখানে বোঝো। রেজিস্ট্রেশনের মাধ্যমে বিশেষ করে কি হয় যে সাপোজ মনে করো যে কোনো ইন্ডিয়ান পার্সন আছেন, এবার তিনি একজন ফরেনারকে বিয়ে করে নিলেন, সেই ফরেনার এসে ইন্ডিয়াতে থাকতে শুরু করলেন, রাইট? তো তিনি কি যে বিয়ে করবেন সে কি ইন্ডিয়ান সিটিজেনশিপ পেয়ে যাবেন? অবভিয়াসলি পাবেন না, সঙ্গে সঙ্গে পাবেন না। তার জন্য কি হয়েছে 7টা বছর ওয়েট করতে হয়, ঠিক আছে? এবার 7টা বছর কি হয়, ফার্স্ট থিং হয় কি যে ফরেনার আছেন তো ইললিগাল যেন ইন্ডিয়াতে না আসেন, ফার্স্টে তো সেটাই চেক করা হবে। যদি সেটাও ঠিক থাকে তাও 7টা বছর অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার পর অবভিয়াসলি রেজিস্ট্রেশন করে নিতে হবে। 7টা বছর থেকে তারপর তিনি রেজিস্ট্রেশনের মাধ্যমে, এই যে রেজিস্ট্রেশনটা করেছেন তার মাধ্যমে তিনি কি পাবেন, ইন্ডিয়ান সিটিজেনশিপ পাবেন। আর তাকে ওথ দেওয়া হবে যে তিনি অ্যালাইজেন্স, ঠিক আছে, যে ইন্ডিয়ার প্রতি একটা তার সদ্ভাবনা থাকবে, ঠিক আছে, সেই হিসাবে তাকে একটা সিটিজেনশিপ অফার করা হবে। ওকে, বাই ন্যাচারালাইজেশন প্রসেসে কি হয়? বাই ন্যাচারালাইজেশন প্রসেসে মনে করে যে তিনি কাউকে বিয়ে করেননি, কিছু না, তিনি ইন্ডিয়াতে এসে আছেন, ঠিক আছে, বা ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে কোনো কাজ করছেন, তাকে মোটামুটি 14টা বছর থাকতে হয়, ঠিক আছে? ডিপেন্ড করে, আবার যদি কিছু কিছু পোর্শনে 11-11 বছরও এই সিটিজেনশিপটা দিয়ে দেওয়া হয়, কিন্তু 14 বা 11 বছর ধরে তোমাকে ইন্ডিয়ায় থাকতে হবে। তারপর কি যে তুমি যেন কোনো রকম ভাবে ইলিগাল মাইগ্রেন্ট যেন না হও, আর কোনো রকম কোনো ক্রাইমে যেন যুক্ত না থাকো। যদি ক্রাইমে যুক্ত হও তাহলে কিন্তু তুমি সিটিজেনশিপ পাবে না। ওকে, বাই ইনকর্পোরেশন অফ দ্য টেরিটরি। বাই ইনকর্পোরেশন অফ দ্য টেরিটরি মনে করো যে কালকে যেমন ভাবো যে পাকিস্তানের লাহোরে অ্যাটাক করলো, ইন্ডিয়া অ্যাটাক করে কি করলো যে লাহোরকে নিজের ক্যাপচারে করে নিল। যেই লাহোর নিজের ক্যাপচারে চলে আসবে তো লাহোরের যারা সিটিজেন আছেন তাদেরকে সঙ্গে সঙ্গে কি হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। তো অবভিয়াসলি আমার তো মনে হয় না যে এইসব মানুষকে সিটিজেনশিপ দেওয়া উচিত, এনিওয়ে যেটা আছে। ওকে, ফাইন। নেক্সট কি, আচ্ছা আরেকটা জিনিস আছে যেটা অনেক সময় কোশ্চেন করে ফেলে, যে আসাম অ্যাকর্ডে কি হয়েছিল। আসাম অ্যাকর্ড ফার্স্টে জেনে রাখো যে একটা আছে যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, 1985। এর থ্রু কি হয় যে আসাম অ্যাকর্ডে দুটো প্রভিশন অ্যাড করা হয়, স্পেশাল প্রভিশন অ্যাড করা হয়। কি অ্যাড করা হয়, 1966 আগে যারা আসামে এসেছেন, কোথা থেকে, বাংলাদেশ থেকে, ইন্ডিয়ার সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে, ঠিক আছে। সেকেন্ড, মনে করো যে যারা 1966 এর পরে এসেছেন, 1966 থেকে 1971 বাংলাদেশ ওয়ার যেটা ছিল তার মাঝখানে যদি এসেছেন বাংলাদেশ থেকে, তো তাদেরকে কি হবে যে তাদের ডেটটা চিহ্নিত করে রাখা হবে, অ্যাজ এ তাদেরকে ফরেনার অ্যাড করা হবে, ঠিক আছে, রেজিস্টার করা হবে অ্যাজ এ ফরেনার। আর তারপর তাদেরকে 10টা বছর ইন্ডিয়াতে থাকতে হবে, মানে ওই যে মনে করে যে 10টা বছর থেকেছেন, এই 10টা বছর তারা কি যে কোনো রকম কোনো ভোটিং রাইট পাবেন না। ওকে, সো দিস ইজ দ্য আসাম অ্যাকর্ড। মেনলি অত ইম্পর্টেন্ট না, কারণ আসাম অ্যাকর্ডটা শুধু ওই আসাম পোর্শনটার জন্যই, তো তাই এটা আমরা ধরি না। বিশেষ করে সিটিজেনের ক্ষেত্রে এই 5টা প্রসেসই মেনে, যেটা বাই বার্থ, বাই ডিসেন্ট, বাই রেজিস্ট্রেশন, বাই ন্যাচারালাইজেশন, বাই দ্য ইনকর্পোরেশন অফ দ্য টেরিটরি। আর এটা যেটা আসাম অ্যাকর্ডের কথা বলে সেটা কি, এই যে দেখতে পাচ্ছ ডেটটা, যে 1971 এর আগে পর্যন্তই কথা বলছে। তো এখন এটা তেমন ইম্পর্টেন্ট না, জাস্ট জেনে রাখার জন্য, অনেক সময় কোশ্চেন আসে। তারপর কি, যখন আমরা দেখে নিলাম যে আমাদের সিটিজেনশিপ কি করে পেলাম, তো এবার কি করে লস হয় সেটাও দেখে নাও। লসের জন্য কি আছে, দ্য সিটিজেনশিপ অ্যাক্ট 1955। এই সিটিজেনশিপ অ্যাক্ট 1955 কিছু প্রসেস বলেছে যে যার থ্রু দিয়ে কোনো একটা ব্যক্তির সিটিজেনের নাগরিকত্ব যেতে পারে। একটা কি, রিনাউন্সিয়েশন মানে কি, যে কোনো নাগরিক আছেন মনে করেন ইন্ডিয়া, ঠিক আছে, যে 18 বছরের উপরে আছেন, মানে ফুল এজ মানে ওটাই, যে 18 বছরের উপরে আছেন, নিজের ক্যাপাসিটি তিনি নিজে ডিক্লেয়ার করলেন কি যে আমি আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ চাই না, তিনি নিজে ডিক্লেয়ার করলেন যে আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ চাই। যখনই তিনি ডিক্লেয়ার করবেন যে আমার ইন্ডিয়ান সিটিজেনশিপ চাই না, তখন কি হবে, তার যে ইন্ডিয়ান নাগরিকত্ব সেটা কি শেষ হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু এখানে একটা জিনিস আছে, যে যদি এই ডিক্লারেশনটা, মনে করো যে ইন্ডিয়া কোনো একটা যুদ্ধে এঙ্গেজ হয়ে আছে, মনে করো আজকে পাকিস্তান বা কালকে মনে করো যে তোমার চায়নার সাথে ইনভলভ হয়ে আছে, যুদ্ধ হচ্ছে এখন, আর সেই টাইমে ওই নাগরিকটা বলছে যে আমি কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ না, আমাকে ছেড়ে দাও, তো সেটা তো হবে না ভাই, সেটা তুমি অ্যাজ এ ইন্ডিয়ান সিটিজেনশিপই থাকবে। ওই টাইমে কি হয় না, ওই টাইমে কোনো রকম রিনাউন্সিয়েশন হয় না, ঠিক আছে, রিনাউন্সিং হয় না ওই টাইমে। আচ্ছা, আর আরেকটা জিনিস কি, যে ফার্স্ট হচ্ছে কি, যে মনে করো যে কোনো একজন ব্যক্তি আছেন, সাপোজ মনে করো কোনো এক ব্যক্তি আছেন, তিনি তো মনে করেন যে নর্মাল টাইমের কথা হচ্ছে, যে নর্মাল টাইমে
তিনি কি করলেন যে রিনাউন্স করে দিলেন যে আমার দরকার নেই, আমার ইন্ডিয়ান সিটিজেনশিপের দরকার নেই, রিনাউন্স করে দিলেন যে আমি আর লাগবে না। তো এবার মনে করেন যে তার কোনো ছেলে পেলে আছে, বাচ্চা কাচ্চা আছে, মনে করেন তিনি মাইনর আছেন, বাচ্চা কাচ্চা মাইনর মানে 18 বছরের নিচে বয়স আছে, যেই তিনি রিনাউন্স করবেন যে আমার আর ভারতের নাগরিকত্ব দরকার নেই, তার তো সিটিজেনশিপ যাবেই, তার বাচ্চাদেরও সিটিজেনশিপ চলে যাবে, ঠিক আছে। কিন্তু একটা এখানে সুবিধা দেওয়া হয়েছে সেই বাচ্চাগুলোকে, যে অবভিয়াসলি যেহেতু তারা মাইনর ছিল ওই টাইমে আর তাদের প্যারেন্টসরা রিনাউন্স করেছিল, তো তাদের উপর কিছু ছিল না, তো তারা কি করতে পারেন যে 18 বছর বয়স হওয়ার পর তারা অ্যাপ্লাই করতে পারে ইন্ডিয়ান সিটিজেনশিপের জন্য আবার। এবার কি টার্মিনেশন প্রসেস, বাই টার্মিনেশনে কি হয় যে মনে করো যে কোনো একজন ইন্ডিয়ান নাগরিক আছেন, তিনি কি করলেন জেনে শুনে অন্য একটা দেশের নাগরিকত্ব নিয়ে ফেললেন, ঠিক আছে। ভাবো যে আজকে ইন্ডিয়ান নাগরিক আছে কেউ, এবার তিনি ইউএসএ তে সেটেল হয়ে গিয়ে বললেন যে আমি ইউএসএ, মনে করো ইউএসএ নাগরিকত্ব তিনি পেয়ে গেলেন, যেই তিনি ইউএসএ নাগরিকত্ব পেয়ে যাবেন সেই কি হবে যে ইন্ডিয়ান নাগরিকত্বটা তার চলে যাবে, ঠিক আছে। তো এটাকে বলা হয় টার্মিনেশন, ঠিক আছে। কিন্তু অবভিয়াসলি আবার সেম জিনিস যদি সেটা ওয়ার টাইমের মধ্যে হয়, ঠিক আছে, তখন কিন্তু এটা হবে না, এই টার্মিনেশন হবে না। এবার বলছে ডেপ্রিভিয়েশন। এবার দেখো প্রথম দুটো কি ছিল, প্রথম দুটো হচ্ছে নিজে থেকেই স্বইচ্ছায় ছিল, আর ডেপ্রিভিয়েশন কিন্তু স্বইচ্ছায় নয়। কিরকম? ডেপ্রিভিয়েশনে কি হয় যে সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করে, মনে করো কোনো একটা সিটিজেনশিপ, মনে করো কোনো একটা ব্যক্তি কি কোনো ফ্রড ভাবে, যেমন আমাদের এখানে যেমন হয় যে বাংলাদেশ থেকে অনেকে এসে ফ্রড ভাবে এসে ইন্ডিয়াতে সিটিজেনশিপ নিয়ে নেয়, তো ধরা পড়ে গেল। সাপোজ মনে করি যে ফ্রড ভাবে সে সিটিজেনশিপ এখানকার নিয়েছিল, আধার কার্ড বানিয়ে নিয়েছে, ভোটার কার্ড বানিয়ে নিয়েছে, যেই ধরা পড়বে তো তার সিটিজেনশিপ কি কেড়ে নেওয়া হবে, ঠিক আছে। তারপর কি, বা মনে করো যে কোনো একটা ব্যক্তি যে ইন্ডিয়ার কনস্টিটিউশনের এগেনস্টে তার ডিসলয়ালিটি আছে, সাপোজ মনে করো ইন্ডিয়ার এগেনস্টে কথাবার্তা বলছে, ঠিক আছে, খাচ্ছে ইন্ডিয়ার থাকছে ইন্ডিয়ার, অথচ ইন্ডিয়ার যেগুলো থাকে মাঝে মধ্যে শুনতেও পাও হয়তো তোমরা বা দেখতেও পাও, তো এইসব পার্সনদেরকে কি হয় ডিসলয়ালিটির বেসিসে তাদের নাগরিকত্ব ছিনে নেওয়া হয়। তারপর কি, মনে করো যে যুদ্ধ হচ্ছে, আরেকটা হচ্ছে অপশন কি, যে মনে করো যুদ্ধ হচ্ছে কোনো দেশের সাথে, এবার কি করলো যে যুদ্ধের সময় এখান থেকে তারা কি করছে যে ওই দেশের সাথে আমাদের সব ইনফরমেশন লিক করছে, কমিউনিকেশন করছে বা অনেকভাবে ওদেরকে হেল্প করছে, ইন্ডিয়ার ক্ষতি করাচ্ছে, তো তাদেরও কি হয় যে সিটিজেনশিপ চলে যায় ধরা পড়লে। আচ্ছা, তাছাড়া আর কিছু আছে? হ্যাঁ আছে, যেমন হচ্ছে ওখানে দেখেছিল একটা ন্যাচারাল রেজিস্ট্রেশন আর ন্যাচারালাইজেশন প্রসেস হয়েছিল। রেজিস্ট্রেশনে কি, যে মনে করো যে এসে 7 বছর, মনে করো বিবাহ করার পর 7 বছর ধরে আছেন তিনি, আর তারপর কি রেজিস্ট্রেশন করে তিনি 7 বছর পর তিনি অ্যাজ এ কি পেলেন, সিটিজেনশিপ পেলেন। কিন্তু এই 7 বছরের মধ্যে প্রথম 5 বছরে উইদিন 5 ইয়ার্স তিনি যদি কোনো কান্ট্রিতে, ঠিক আছে, 2 বছরের জন্য জেল যান, তাহলে কিন্তু তার কি হবে, তার সিটিজেনশিপটা চলে যাবে, তিনি আর সিটিজেনশিপ পাবেন না। তিনি যদি যে কোনো কান্ট্রিতে, মনে করেন যে ইন্ডিয়াতে তো তিনি রেজিস্ট্রেশন বা ন্যাচারালাইজেশন প্রসেসের থ্রু তিনি সিটিজেনশিপ অ্যাপ্লাই করে রেখেছেন, কিন্তু তিনি অন্য কোনো দেশে মনে করেন যে ক্রাইম করে দিয়েছেন আর তার জন্য তার 2 বছরের জেল হয়ে গেছে, তাহলে কিন্তু তার চলে যাবে। বা আরেকটা কি প্রসেস আছে, মনে করেন যে কোনো অর্ডিনারি রেসিডেন্ট আউট অফ ইন্ডিয়া, ঠিক আছে, আউট অফ ইন্ডিয়াতে গিয়ে 7 বছর তিনি কন্টিনিউয়াসলি ওখানে যদি থাকেন, তাহলেও তার সিটিজেনশিপ চলে যাবে। সিঙ্গেল সিটিজেনশিপে কি হয় দেখো, আমাদের দেশে কি হয় যে একটা পলিটিক্যাল ফেডারেল একটা আছে, যে ইন্ডিয়ার কনস্টিটিউশনের মধ্যে একটা ফেডারেল সিস্টেম আছে। ফেডারেল সিস্টেমে কি হয় যে ডুয়াল পলিটি থাকে। ডুয়াল পলিটি মানে কি, সেন্টারে একটা গভর্নমেন্ট আর কি স্টেটে একটা গভর্নমেন্ট, রাজ্যে একটা গভর্নমেন্ট আর একটা কেন্দ্রতে একটা গভর্নমেন্ট, ঠিক আছে। তো এটাকে বলা হয় ডুয়াল পলিটি। ডুয়াল পলিটি তো আছে, এটা একটা ফেডারেল সিস্টেমেরই পার্ট, ঠিক আছে। কিন্তু এখানে দেখো যে আমাদের ইন্ডিয়াতে কি হয় যে একটাই সিটিজেনশিপ দেওয়া হয়, ঠিক আছে, মানে ইন্ডিয়ান তো ইন্ডিয়ান, স্টেটের কিন্তু আলাদা কোনো সিটিজেনশিপ নাই। তো এই প্রসেসটা কোথায় থেকে, এই প্রসেসটা হচ্ছে আমরা যেমন ক্যানাডাতে চলে সেম প্রসেস, যে সেখানেও সেন্টার আর স্টেটের ব্যাপার আছে, কিন্তু কি যখন সিটিজেনশিপের ব্যাপার আছে তখন সিঙ্গেল সিটিজেনশিপ আছে, ঠিক আছে। কিন্তু সব জায়গায় কি দেওয়া আছে না, যেমন হচ্ছে ইউএসএ তে আর সুইজারল্যান্ডে কিন্তু স্টেটের, রাজ্যেরও আলাদা আলাদা সিটিজেনশিপ আছে। জিনিসটা হচ্ছে আমাদের এখানে কি হয় যে সিঙ্গেল সিটিজেনশিপ চলে। যখন আমাদের এখানে সিঙ্গেল সিটিজেনশিপ চলবে তো কি হবে যে প্রত্যেকটা ব্যক্তি অল ওভার কান্ট্রিতে, অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেকটা ব্যক্তির কাছে সেম পলিটিক্যাল রাইট থাকবে আর সেম সিভিল রাইট থাকবে, ঠিক আছে, সেম রাজনৈতিক অধিকার আর কি নাগরিক অধিকার সেম থাকবে, আলাদা আলাদা থাকবে না। আচ্ছা, তারপর কি, কিন্তু এখানে কিছু রুলস আছে, মনে করো যে কিছু ডিসক্রিমিনেশনের ব্যাপারও আছে,
যে সাপোজ আর্টিকেল যেমন না বলে দিই, আর্টিকেল 15 কি দেখেছিলাম আমরা? দেখো আর্টিকেল 15 কি দেখেছিলাম যে কোনো রকম ডিসক্রিমিনেশন করা যাবে না কি রিলিজিয়নের বেসিসে, রেসের বেসিসে, কাস্টের বেসিসে, সেক্সের বেসিসে আর প্লেস অফ বার্থের বেসিসে। কিন্তু এখানে দেখো কি বলছে, এখানে বলছে যে তুমি ডিসক্রিমিনেশন করতে পারবে, স্টেট ডিসক্রিমিনেশন করতে পারবে এইসব বেসিসে। কি স্টেট কি করবে? প্রোভাইড করবে স্পেশাল বেনিফিট নিজের রেসিডেন্টদেরকে কি করতে পারে, যে ফিজের উপর কনসেশন দিতে পারে, সেটা কিন্তু আবার নিজেদেরই উপরে আছে যে স্টেট এই যে এডুকেশনের প্রতি কি করতে পারে, যে নিজের ফিজের মধ্যে কনসেশন দিতে পারে নিজের রেসিডেন্টদেরকে। মনে করে যে ওয়েস্ট বেঙ্গলে কি করলো, যে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের নাগরিক যারা আছেন, ওয়েস্ট বেঙ্গলের যারা পাবলিক আছেন, তাদেরকে কি বললো যে তোমাদের সরকারি যে সংস্থাগুলো আছে সেখানে কনসেশন দেওয়া হলো। দেখা হলো বিহার সেটা দিল না, বিহার সেটা হয়তো দিল না, হয়তো আবার মনে করো যে সেটা গুজরাট হয়তো সেই জিনিসটা দিল। তো এইরকম ব্যাপার আছে। তো নিজের ইচ্ছার উপর সেটা ওরা করতে পারবে, এইটুকুটা ডিসক্রিমিনেশন করা যেতে পারে, স্পেশাল বেনিফিট। আর্টিকেল 16 কি বলা হয়েছে? আর্টিকেল 16 বলা হয়েছে দেখো যে অ্যাপয়েন্টমেন্টের জন্য এমপ্লয়মেন্ট, ওখানে বলা হয়েছিল আর্টিকেল 16 কি বলা হয়েছে যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কোনো রকম কি করা যাবে না, ডিসক্রিমিনেশন করা যাবে না। কিন্তু এখানে কি বলছে যে হ্যাঁ এখানে করতে পারবে। ওটা কি যে স্টেটে করা যায়, স্পেশাল প্রিভিলেজ দেওয়া আছে, ঠিক আছে, যে নিজের রাজ্যের মানুষদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দেওয়া আছে, ঠিক আছে। আর্টিকেল 19 দেখো কি ছিল, যে এই যে ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন, এগুলো যেগুলো ব্যাপার আছে, ঠিক আছে, রেসিডেন্টের ব্যাপার আছে, সেই সব ছিল। যে তোমার কাছে ফ্রিডম অফ মুভমেন্ট আছে, কিন্তু এখানে বলছে যে ফ্রিডম অফ মুভমেন্ট আছে ঠিকই আছে, কিন্তু শিডিউল ট্রাইব এরিয়াতে যেগুলোতে প্রোটেকশন অলরেডি দেওয়া থাকে, সেই সব এরিয়াতে গিয়ে তুমি গিয়ে বলবে যে আমার মুভমেন্টের ফ্রিডম আছে, আমার রিসাইডের ফ্রিডম আছে, যে আমি ওখানে গিয়ে বসে যাবো আর সেটেল হয়ে যাব, সেটা কিন্তু চলবে না ভাই। কারণ হচ্ছে যে একটা ট্রাইবাল এরিয়াতে তাদের নিজের ডিস্টিংটিভ একটা কালচার আছে, তাদের একটা ল্যাঙ্গুয়েজ আছে, তাদের একটা কাস্টম আছে, সেটাকে প্রোটেক্ট করাও আবার হচ্ছে কি সরকারের দায়িত্ব। তো সুতরাং ওই জায়গাটাতে তুমি বলতে পারবে না যে এখানে আমার মুভমেন্টের ফ্রিডম আছে, এখানে আমার সেটেলমেন্টের ফ্রিডম আছে। তো এই জিনিসগুলো একটু দেখা হয়। ওকে, তারপর চলে আসি যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 কি হয়েছিল। সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে বলা হলো যে কি যত ইলিগাল মাইগ্রেন্টস আছে তাদেরকে কোনো রকম ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া যাবে না। এটা সেকেন্ড কি বলা হলো, যে এটা ইলিগাল যে মাইগ্রেন্টস, ঠিক আছে, এটাকে ডিফাইন করলো কিভাবে, যে যারা কোনো রকম ভ্যালিড পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্টস নিয়ে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়াতে এন্ট্রি করেনি, তাদেরকে আমরা ইলিগাল মাইগ্রেন্ট বলবো। যে যাদের কাছে পাসপোর্ট নেই, লিগাল পাসপোর্ট নেই, লিগাল ডকুমেন্টস নেই, যা তারা এসে ইন্ডিয়াতে ঢুকে গেছে এসে, তো অবভিয়াসলি তাদেরকে আমরা কি বলবো, ইলিগাল মাইগ্রেন্ট বলবো, আর তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দেওয়া যাবে না। সেকেন্ড কি বলা হলো, যে হিন্দুস, শিখস, বুদ্ধিস্ট, জৈনস, পার্সিস, খ্রিস্টানস, এরা কারা কোথাকার, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, যারা কি করেছে যে ডিসেম্বর 31 2014 সালে 31শে ডিসেম্বরের আগে যারা, বিশেষ করে হিন্দু যারা আছেন মাইনরিটি, শিখ, বুদ্ধিস্ট, জৈন, পার্সি আর খ্রিস্টান যারা, আফগানিস্তান, বাংলাদেশ আর পাকিস্তান, অবভিয়াসলি তোমরা জানো যে এগুলো কি কান্ট্রি, ইসলামিক কান্ট্রি। এইসব কান্ট্রিতে থেকে যারা কি করেছেন, যে ইন্ডিয়াতে চলে এসেছেন, তাদেরকে অ্যাজ এ এই যে 2014 আগে তাদেরকে ইলিগাল মাইগ্রেন্ট হিসাবে ধরা হবে না, ঠিক আছে। আর তাদেরকে কি করা হবে, যে ন্যাচারালাইজেশন প্রসেসের থ্রু যে সিটিজেনশিপটা দেওয়া হয় সেটা দেওয়া হবে, কিন্তু তাদের কি যে 11 বছর তাদেরকে ওয়েট করতে হবে না, তাদেরকে 5 বছর হলেই তাদেরকে এই সিটিজেনশিপটা দিয়ে দেওয়া হবে। সাপোজ মনে করো যে কেউ 2014 সালে ভারতে এসেছিল, ঠিক আছে, তো 5 বছর এখান থেকে যদি আমরা ধরি তাহলে কত হবে, 2019, ঠিক আছে। তো এরকম ব্যাপারে এইভাবেই কি করা হলো, যে সিটিজেনশিপ এই যে অ্যাক্টের ব্যাপারটা করা হলো, যে এইভাবেই তোমাদেরকে সিটিজেনশিপটা দেওয়া হবে। তো এখন অ্যাকচুয়ালি সঙ্গে সঙ্গে দেওয়া হয়েছিল না, এখন রিসেন্টলি 2024-এ তোমরা কিছু নিউজ শুনেছিলে যে অনেককে সিটিজেনশিপ দেওয়া হয়েছিল। তো অবভিয়াসলি দেখো মোটামুটি 10টা বছর হয়ে গেছে, ঠিক আছে। ন্যাচারালাইজেশন প্রসেসের থ্রু কি হয়, যে 11 থেকে 14 বছরের মধ্যে দিয়েই দেওয়া হয়। এনিওয়ে, যেটাই আছে। ওকে, এবার এখানে একটা জিনিস, আচ্ছা মিজোরাম, ওকে ফাইন। আচ্ছা এখানে একটা জিনিস বলি, এখানে অনেকে বলে যে আচ্ছা এখানে মুসলিমদের কথা কেন নাই। ফার্স্টে বুঝো যে যে বাংলাদেশ আর পাকিস্তান, ঠিক আছে, এই বাংলাদেশ আর পাকিস্তান বানানো হয়েছিল কিসের জন্য, যে তাদের একটা আলাদা কি দরকার, যে তাদের একটা আলাদা কান্ট্রি দরকার। তো তুমি রিলিজিয়নের বেসিসেই তুমি একটা কান্ট্রি বানিয়েছিলে, আলাদা কান্ট্রি তুমি বানিয়েছিলে, বাংলাদেশ আর পাকিস্তান আলাদা আলাদা কান্ট্রি বানিয়েছিলে তুমি রিলিজিয়নের বেসিসে, ইন্ডিয়া থেকে পার্ট করে কেটে।
তারপর তুমি কি পুরো দেশটাই তুমি একটা ইসলামিক কান্ট্রি বানিয়ে নিলে, আর ওখানকার যে মাইনরিটিস আছে তাদেরকে তুমি ওখানে থাকতে দিলে না, ওখান থেকে তোমাকে এমন অবস্থা করে দিলে যে তাদেরকে পালিয়ে আসতে হলো। তো ভাই ওখান থেকে তো সেই পালিয়ে আসছে না যে মিসট্রিটেড হচ্ছে, মাইনরিটিসই পালাচ্ছে ওখান থেকে। তো মাইনরিটিসকেই তো ইন্ডিয়াতে তোমার শরণ দেওয়া হবে না, তুমি আবার ওখানেও তুমি বাংলাদেশ পাকিস্তান নিয়ে নিলে, আবার ওখান থেকে এসে আবার বলবে যে আমি ইন্ডিয়াতেও এন্ট্রি করবো, সেটা তো চলবে না, না একটা লজিক্যাল ব্যাপারও আছে এর মধ্যে। এনিওয়ে, যার বুঝার সে বুঝবে, যার বুঝার নাই সে বুঝবে না, বলে লাভ নেই। ওকে, আর কিছু আছে? হ্যাঁ দেখো আছে, যেমন বলেছে কি যে এই যে কথাটা এখানে বলা হলো যে হিন্দু মুসলিম শিখ যেগুলো আছে, যারা ডিসেম্বর 31 তারিখ 2014 সালের তার আগে যারা ইন্ডিয়াতে এন্ট্রি করেছে তাদেরকে কি যে ইলিগাল মাইগ্রেন্টস হিসাবে ধরা হবে না, আর কি তাদেরকে ইন্ডিয়ান সিটিজেনশিপ দিয়ে দেওয়া হবে। সেটা কিন্তু আসাম, মেঘালয়, মিজোরাম, ত্রিপুরা বা 6 এই যে স্টেটগুলো আছে বা এই যে এরিয়াগুলো আছে যেগুলো হচ্ছে ট্রাইবাল এরিয়ার মধ্যে পড়ে, ঠিক আছে, যেটা কি 6 শিডিউলের মধ্যে আছে, ট্রাইবাল এরিয়া বলে মেনশনড আছে, এখানে কিন্তু সেই জিনিসটা খাটবে না। মনে করো যে কেউ এসে এখানে চলে এসছে, সাপোজ মনে করো বাংলাদেশ থেকে, কারণ এটা তো পূর্ব সাইডেও আছে, এই যে আসাম মিজোরাম এগুলো, বাংলাদেশ থেকে কেউ মনে করো এখানে গিয়ে এন্ট্রি করে নিয়েছে, ঠিক আছে, তো তাদেরকে কিন্তু না, তাদের সেখানে কিন্তু অ্যাপ্লিকেবল হবে না, কারণ সেগুলো 6 শিডিউলের মধ্যে আসছে, সেটা কি আবার ট্রাইবাল এরিয়ার মধ্যে আছে। তুমি ট্রাইবাল এরিয়াগুলোর মধ্যে এমনিতে ইন্ডিয়ারদেরই এন্ট্রি নাই, তুমি সেখানে বাইরের ইলিগাল এসে তুমি থাকবে, তো তোমাকে কি করে সিটিজেনশিপ দেওয়া হবে? সেখানে না, তোমাকে ইন্ডিয়ার অন্য অংশের মধ্যে থাকতে হতো। ওকে, তারপর কি, তারপর হচ্ছে এখানে যেমন আরেকটা আছে যে এটা কোথায় অ্যাপ্লিকেবল না, যেমন হচ্ছে এখানে আছে অরুণাচল প্রদেশ, মিজোরাম, মণিপুর আর নাগাল্যান্ড। এখানে একটা আছে যে বেঙ্গল ইস্টার্ন ফ্রন্টিয়ার রেগুলেশন 1873, এখানে একটা ইনার লাইন বলে কনসেপ্ট আছে। সেই কনসেপ্টের থ্রু কি বলা হচ্ছে যে অরুণাচল, মিজোরাম, মণিপুর আর নাগাল্যান্ড, মানে মোটামুটি দেখো একটা জিনিস যদি লক্ষ্য করেছো যে পুরো কিন্তু নর্থ ইস্টটাই, সাধারণত কম বেশি একটু পুরো নর্থ ইস্টটাই কিন্তু এই জিনিসটা অ্যাপ্লিকেবল নেই, ঠিক আছে, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এটা কিন্তু এলিজিবল নেই। সো দিস ইজ অল ফর দ্য সিটিজেনশিপ চ্যাপ্টার। তবে এখানে আরেকটু ছিল, যেমন হচ্ছে এনআরআই কাদেরকে বলা হয়, পার্সন অফ ইন্ডিয়ান অরিজিন কাদেরকে বলা হয়, ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া কাদেরকে বলা হয়, তো এগুলো আছে, এগুলো একটু তোমরা পজ করে দেখে নিও। আমার অতটা ইম্পর্টেন্ট মনে হলো না বলে আমি তেমন আর এগুলোকে ডিসকাস করলাম না, অ্যাকচুয়ালি কোয়েশ্চেন তেমন আসে না ওখান থেকে। এনিওয়ে, সো দিস ইজ অল ফর দিস সিটিজেনশিপ চ্যাপ্টার। সো তোমরা নিজেদের ওপিনিয়ন জানাবে, ভালো লাগলো খারাপ লাগলো যেটা লাগলো, আর অডিওটা কি ঠিকঠাক শোনা যাচ্ছে সেটাও একটু জানাও। সো আর চেষ্টা করিও একটু যদি ভিউজটা বাড়ানো যায়, কারণ এত কম ভিউজে না নিজেরই একটা ডিমোটিভেশন ফ্যাক্টর চলে আসে যে এই 10টা 15টা ভিউজের জন্য কেন বানাবো, ঠিক আছে, অ্যাটলিস্ট তো 100টা ভিউজ আসবে। সো প্লিজ চেক করো, চেষ্টা করো। সো দিস ইজ অল ফর টুডে, থ্যাংক ইউ।